গ্রেফতারের পর সেনা হেফাজতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর। সামরিক আদালতে হবে বিচার, আসামিকে হস্তান্তর করে জানালো ডিবি। ২৪-এর ১৭ জুলাই রণক্ষেত্রে পরিণত হয় দেশ। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে আন্দোলন দমানোর চেষ্টা করে হাসিনা সরকার। পরদিন কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় ছাত্ররা। বন্যা পরিস্থিতি বিবেচনায় অবশেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা স্থগিত। বন্ধ থাকবে আলিম ও ভোকেশনাল পরীক্ষাও। ইতিহাস ঐতিহ্য বজায় রেখে পুরান ঢাকাকে আধুনিকায়নের উদ্যোগ। প্রকল্পের খসড়া পরিকল্পনা কমিশনে ৩ মাসের মধ্যে কাজ শুরুর আশা। বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। যোগ্য দল হিসেবে এই শিরোপার মঞ্চে আর্জেন্টিনা। ফাইনালেও জ্বলে ওঠার অপেক্ষায় মেসি, লাউতারোরা। ছাড় দেবে না ইয়ামালের স্পেনও। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর বনানী থেকে গ্রেফতার হন এই সেনা কর্মকর্তা। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ডিবি জানায় সেনা আদালতে বিচার হবে মোজাফফরের। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জনতার রাষ্ট্রপতির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। তৈরি হয় এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই গঠিত হয় সামরিক আদালত। সে আদালতে বিচারের মুখোমুখি করা হয় ১৮ জন সেনা কর্মকর্তাকে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে ১২ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়, কিন্তু সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী পলাতক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতারের খবর জানায় ডিএমপি। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন জানিয়ে ডিবি প্রধান জানান, সেনাবিধি অনুযায়ী সেনা আদালতে বিচার হবে তার। আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল। নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়ে সেনাবাহিনী আসে, তার পরিচয় নিশ্চিত হয়ে এখন তাদের কাছে নিয়ে গেছে। মোজাফফর হোসেন ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে আসা যাওয়া করতেন বলে জানা গেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। শফিক, এই এলাকার নাম কি? চট্টগ্রামের পতেঙ্গা যে মাইজপাড়া সহ বিভিন্ন এলাকা কিন্তু অর্থ পরিকল্পনার মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং তিনি বলছেন ৬ লাখ করে বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, ১ লক্ষ মানুষকে পুনর্বাসন দেওয়া হয়েছে। তিনি সেই এখানে মাননীয় মন্ত্রী, আমরা লাইভের মধ্যে আছি, আপনি বললেন আসলে ৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ত্রাণ বিতরণ করা হয়েছে, একটু যদি বলতেন। আমরা লাইভের মধ্যে আছি। হ্যাঁ, সবাইকে তো চাল দেওয়া হচ্ছে, রান্না করে খাওয়া দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং এরপরে পুনর্বাসনের কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে, এবং পুনর্বাসন কাজ চলবে যতক্ষণ পুনর্বাসন সম্পাদন না হবে পুরোপুরিভাবে, ততক্ষণ পুনর্বাসনের কাজ চলবে। সড়ক নিয়ে যদি একটু বলে, সড়ক নিয়ে কি পরিকল্পনা? অনেক সড়ক যেগুলো ভেঙে গেছে সবগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে। ধন্যবাদ। আমরা আসলে মাননীয় মন্ত্রী যেটি বললেন, আচ্ছা সড়ক সহ যে মাছের ঘাট ডুবে গেছে, বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে প্রায় ১ লাখের বেশি মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং ৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামে, সেই বিষয়টি তিনি বলেছেন। এখানে চট্টগ্রামের যে বিভিন্ন স্থানীয় এমপি মহোদয়রা রয়েছেন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াও কিন্তু রয়েছেন। তিনি এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের এই পতেঙ্গা থেকে ত্রাণ বিতরণ শেষে কিন্তু তিনি চন্দ্রাশী উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এরপরে সাতকানিয়া যাবেন, লোহাগাড়া, তারপর বাঁশখালী হয়ে আজকে সারা দিন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি ত্রাণ বিতরণ করবেন। সেই রকম পরিকল্পনা রয়েছে, সারা দিন ব্যাপী রয়েছে এবং সরকারের পক্ষ থেকে
কিন্তু সড়ক সহ নানা ক্ষেত্রে যে সড়কগুলো ভেঙেছে প্রায় 400 কিলোমিটারের মধ্যে সড়ক, সেগুলো নিয়ে তিনি কাজ মেরামতের কথা বলেন। তো এই জন্য আমার কাছে চট্টগ্রামে যে পতেঙ্গা ত্রাণ বিতরণ করা হচ্ছে সেটির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গা থেকে। বন্যার প্রভাব ও শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। একই সঙ্গে স্থগিত করা হয়েছে আলিম ও ভোকেশনাল পরীক্ষাও। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এবারের বর্ষায় স্মরণকালে ভয়াবহ বন্যার সাক্ষী হলো চট্টগ্রাম। বৃষ্টিপাতে ভেঙেছে 43 বছরের রেকর্ড। নাকাল ছিল বন্দর নগরী। এরই মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা। বৈরী পরিস্থিতিতে চরম দুঃসময় পার করছেন দুর্গত অঞ্চলের পরীক্ষার্থীরা। কখনো হাঁটু জল, কখনো বা কোমর পানি মারিয়ে উপস্থিত হয়েছেন পরীক্ষার হলে। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতি শুধু শিক্ষাক্ষেত্রেই বিপর্যয় আনেনি, প্রভাব পড়েছে ছাত্রছাত্রীদের মানসিক অবস্থাতেও। আবহাওয়া পরিস্থিতি ও শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানায় শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তর্জাতিক বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ ফাইনালে এবার ফিনালিসিমার উত্তাপ। যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। যেভাবে দলগত পারফরমেন্সে ইংল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তেরা, স্পেনের বিপক্ষে শিরোপার মঞ্চেও তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করেন মেসি, লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের রিপোর্ট। Sintiéndome bien, la última Copa América me 1986 বিশ্বকাপে 2 গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন দিয়াগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনি টিম দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। 4 años, duela quien le duela, digan lo que digan. এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। Es para poco y este grupo ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে 2টো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে। আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্সড কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিজিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্তিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে। তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যোগ্য দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে রদ্রিও লোমোজের
নিয়ে গড়া স্প্যানিশ মিডফিল্ডকে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে আকাশী নীল জার্সিতে রয়েছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ যত কৌশলী কিংবা শক্তিশালী হন না কেন, যিনি মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের চিত্র, বলছেন বাংলাদেশ ক্যাপ্টেন। বিশ্বকাপের ৪৮ দলের লড়াই শেষে এখন টিকে আছে শুধু স্পেন ও আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত সাবেক চ্যাম্পিয়ন স্পেন প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে ফাইনালে পৌঁছে গেছে তারা। ৭ ম্যাচে ১ গোল হজম করা স্প্যানিশদের এই পরিসংখ্যানই বলে দেয় তারা কতটা ডমিনেটেড ছিল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউটে ধুঁকতে ধুঁকতে শিরোপার মঞ্চে পৌঁছেছে। তবে বারবার পিছিয়ে পড়েও কামব্যাক করে দেখিয়েছে মেসি এনজোরা। তাই তো বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন ফাইনালে যোগ্য দু দলকেই পেয়েছে বিশ্ব। দুইটা দল ডিসার্ভ করে, কারণ দুইটা দল তো ফাইনালে চলে গেছে না, সো দুইটা দল অফকোর্স ডিসার্ভ করে। বাট মেসি আসলে আমরা মনে করছি যখন ইংল্যান্ড প্রথম গোল করছে মনে করছি ইংল্যান্ড ফাইনালে চলে যাবে, বাট আউট অফ নোওয়্যার মেসি দুইটা মোমেন্ট ক্রিয়েট করছে, দুইটা গোল হয়েছে, সো এটা খুব ভালো লাগছে। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড নিয়ে বিশ্বকাপে এসেছিল স্প্যানিশরা। নিজেরা কেন সেরা সেটা মাঠে প্রমাণ দিয়েছে ওলমো, ফ্যাবিয়ান, রদ্রিরা। অন্যদিকে আর্জেন্টিনার মাঝ মাঠে রয়েছেন এনজো, ম্যাকঅ্যালিস্টারদের মতো বিশ্ব চ্যাম্পিয়নরা। তবুও ফাইনালে এই ব্যাটেলে স্পেনকে এগিয়ে রাখছেন জামাল ভুঁইয়া। আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপে স্পেন হ্যাজ দ্য বেস্ট মিডফিল্ডার। ওইখানে রদ্রি, ফাবিয়ান লুইস, পেদ্রি, দানি অলমো। সো আই থিঙ্ক আমরা যদি মিডফিল্ড নিয়ে কথা বলি তাহলে স্পেন এগিয়ে আছে। স্প্যানিশদের বোঝাপড়া, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দক্ষতা আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হবে। তবে যে দলটাই ৩৯ বছরের লিওনেল মেসির নামের বিশ্বসেরা জাদুকর রয়েছেন, যিনি মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের চিত্র। আর্জেন্টিনা একটা প্লেয়ার আছে, ওনার নাম হচ্ছে মেসি। সো মেসি, ইফ ইউ হ্যাভ মেসি, এনিথিং ইজ পসিবল। ফাইনালে স্পেনের শক্তিশালী মিডফিল্ডের দাপট নাকি আর্জেন্টিনার আরও একবার মেসি ম্যাজিক, সে প্রশ্নের উত্তর মিলবে রোববার রাতে। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকাকে আরবান রিজেনারেশন ধারণায় সাংহাই মডেলে পুনর্গঠন করতে চায় সরকার। প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব পিডিপিপি অনুমতির জন্য পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ মাসের মধ্যেই কাজ শুরু করবে রাজুক। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। পাইলট প্রকল্পের মাধ্যমে আগে জনসম্পৃক্ততা তৈরির পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। পাশাপাশি দুটি শহর, বুড়িগঙ্গা তীর ঘেঁষে রাজধানী ঢাকা আর হোয়াংপু উপনদীর তীরে চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই। উন্নত ঝকঝকে সাংহাই হলেও এখনো অন্ধকারে নিমজ্জিত পুরান ঢাকা। 52 বাজার 53 গলি খ্যাত পুরান ঢাকার শতবর্ষী ভবন, সরু রাস্তা, অতিরিক্ত জনঘনত্ব, অগ্নিঝুঁকি, যানজট যেন বাসিন্দাদের নিয়তি। ফায়ার সার্ভিস, অসুস্থতায় অ্যাম্বুলেন্স দুটোই সময় মতো পৌঁছানো কঠিন। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন পুরান ঢাকাকে করেছে ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর। অনেক জায়গায় পানি জমা থাকে, পানিটা ঠিক মতো যায় না, ঠিক আছে। আর রাস্তাঘাট আর কি যানজট, একটা আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢুকার কাজ জানে, নির্ঘাত ঝোলে পুরো ছাই। চিপা চাপাই কেমনি একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবো? একটা ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস পাইপ ছাড়া কিছু ঢুকতে পারবো না। এই বাস্তবতা বদলাতে সরকার নিয়েছে পুরান ঢাকার মহাপরিকল্পনা। সাংহাই মডেল অনুসরণ করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে পরিকল্পিত বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়তে চায় সরকার। প্রকল্পের খসড়া এর মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। শিগগির প্লট ভিত্তিক কার্যক্রম শুরুর আশা কর্তৃপক্ষের। হংকং, সাংহাই, টোকিও সিটি পরিবর্তন আসছে। আমরা চাই যে সেই আদলে ওল্ড ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে আমরা নিতে চাই। প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছে, একটা মৃতপ্রায় যে একটা নগর জীবন, সেটাকে আমরা একটা পুনর্জীবন করে একটা আরবান লাইফ, একটা ডাইনামিক লাইফ আমরা দিতে চাই। বিশেষজ্ঞরা বলছেন, পুরান ঢাকা আরবান রিজেনারেশন ইতিবাচক, তবে প্রথমে ব্লক ডেভেলপমেন্ট করে পাইলট প্রকল্প বাস্তবায়ন করে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের মেগা প্রকল্পে রাজনৈতিক সদিচ্ছা থাকাও গুরুত্বপূর্ণ। পাবলিক, প্রাইভেট এবং পিপলস পার্টিসিপেশন, এইটার মধ্যে দিয়ে একটা নতুন ধারণা তৈরি করা জরুরি ভিত্তিতে। যদি 4-5টা কর্মসূচি ভিত্তিক বড় বড় প্রকল্প সরকার, ন্যাশনাল হাউজিং অথরিটি অথবা রাজুকের মাধ্যমে আজকে নেয়, আগামী 3 বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো
একটা বড় পরিবর্তনের ধারা সূচিত হবে। পুরান ঢাকার এই পুনর্গঠন প্রকল্প বাস্তবায়নে প্রাক্কালিক ব্যয় ধরা হয়েছে ৫,২৫৮ কোটি ৪০ লাখ টাকা। আগামী ৩ মাসের মধ্যেই প্রাথমিক কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। আধুনিক নগরের স্বপ্ন দেখে পুরান ঢাকাবাসী, তবে তাদের প্রত্যাশা তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে সরকার যাতে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে, এতে দেশের সংস্কৃতির সাথে আধুনিক জীবনের এক মেলবন্ধন ঘটবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ভূমিহীন মানুষের মাথা গোঁজা নিরাপদ আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে শরীয়তপুরে পদ্মার চরে গড়ে তোলা হয়েছিল স্বপ্নের আবাসন। সময়ের ব্যবধানে সেই স্বপ্ন আজ পরিণত পরিত্যক্ত জনপদে। প্রায় ৪ কোটি টাকার সরকারি প্রকল্পে এখন মানুষের উপস্থিতির অভাবে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। প্রশাসন বলছে, প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসন ও অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএম ইসরাফিলের তথ্য, মিলন খানের ছবিতে রিপোর্ট। ইংরেজি সংখ্যা ১০০ এর আদলে ব্যতিক্রমী নকশায় নির্মিত পুরো আবাসন প্রকল্প। উদ্দেশ্য ছিল ১০০ ভূমিহীন পরিবারকে নতুন জীবনের ঠিকানা দেওয়া, কিন্তু বাস্তবে প্রায় ৯০% ঘরেই নেই বাসিন্দা। শরীয়তপুরের নড়িয়ার চরাত্রা ইউনিয়নের খাসবাজার এলাকায় ২০২০-২১ অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৫ একর খাস জমির ওপর নির্মাণ করা হয় ১০০টি আধা পাকা ঘর। বর্তমানে মাত্র ১১টি পরিবার বসবাস করলেও এর মধ্যে প্রকৃত বরাদ্দপ্রাপ্ত পরিবার রয়েছে মাত্র ৩টি। বাকি পরিবারগুলো অন্য জেলা থেকে কৃষিকাজের সন্ধানে এসে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে। মানুষের বসবাস না থাকায় একে একে উধাও হয়েছে অনেক ঘরের দরজা, জানালা। খুলে নেওয়া হয়েছে টিন, কেটে নেওয়া হয়েছে বৈদ্যুতিক তার, বিকল হয়ে পড়েছে গভীর নলকূপ। আশপাশে নেই স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল, ভালো যাতায়াত ব্যবস্থা কিংবা বাজারঘাট। অনেকেই এখানে থাকতে অনাগ্রহ প্রকাশ করছেন। এখন আমি ঘর দিছে, এগো অভাব নাই। যার ঘর হেরার থাকে না, বাইরের ৮-১০ জন থাকে। মসজিদ নাই, মাদ্রাসা নাই, রাস্তাঘাট ভালো না, কল চুরি হয়ে যায়, টিন চুরি হয়ে যায়, জানলা চুরি হয়ে যায়। তবে প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসন ও প্রকল্পের অবকাঠামো রক্ষায় দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। যে ধরনের বিষয়গুলি, অভিযোগগুলি আসছে আমাদের সামনে, মোটামুটি সকল আশ্রয়নগুলো নিয়ে এরকম ২-১টা ঘর ফাঁকা পাওয়া যাচ্ছে মর্মে আমাদের কাছে তথ্য আছে, তো আমরা সেটা নিয়ে কাজ করছি। ৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের স্থান নির্বাচনে ভুল থাকায় পুরোপুরি ভেস্তে গেছে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, শরীয়তপুর। রাজধানীর মিরপুরে আল আমিন নামের এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর ১৩ নম্বরে মন্দিরের পাশের একটি গলির টং ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে চাচাতো ভাই হানিফ। তদন্ত করে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। রাজধানীর মিরপুর ১৩ নম্বরের কাফরুল থানা সংলগ্ন এই গলি দুদিন ধরে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। পরে এর উৎস খুঁজতে গিয়ে এই ছোট্ট টং ঘরটি চিহ্নিত করেন তারা, যেখানে থাকতেন আলামিন নামের এক প্রতিবন্ধী যুবক। খবর দেওয়া হয় তার স্বজনদের। দরজা ভাঙার পর ওই প্রতিবন্ধী যুবকের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সবশেষ গত ১৪ আগস্ট রাতেও আলামিনকে এলাকায় চলাফেরা করতে দেখেছেন বলে জানান প্রতিবেশীরা। গত পরশুদিন আমি মামাকে দেখছি যে বাজার দিয়ে হাঁটে। গত পরশুদিন যদি বাজার দিয়ে হাঁটা চলাফেরা করে, সেই মানুষ আজকে এই অবস্থা হয় কিভাবে? আলামিনের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করছেন স্বজনরা। অভিযোগ করেন প্লট দখলের লোভে তাকে হত্যা করেছে চাচাতো ভাই হানিফ। ১৩ নম্বর আমাকে স্যার আর কোনো সত্য না। আমার জেরা তো ভাইয়ে একবার ১৫ লাখ হাত যে একবার 20 লাখ হাত যার লগে আপোষ হইতে, হ্যাঁ ফাইল বুঝাই দিতাম, নাহলে 2 ঘরের জায়গা দিব, আমরা আপোষ হই নেই। আমগো তো জায়গা লয়ে প্লট লয়ে শত্রু আছে, মানে হারা যদি কেউ ইচ্ছে ওরা মারে, এটা তদন্ত পরে তো কোয়া যাইব এটা যে মারছে না মারে নাই, যেটা সুস্থ যেটা বিচার আমরা এটা চাই। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে উল্লেখ করে পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। বোন যায়, আরও লোকজন যায়, যাওয়ার পরে ওই ভিতর দিক থেকে ওই শিকলটা লাগানো ছিল, তারা ওই লোকজনের সহায়তায় ওই শিকলটা খুলে দেখে যে সে মানে মৃত অবস্থায় আছে এবং লাশটা অর্ধগলিত। পরবর্তীতে এলাকার লোকজনের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই আর কি। যেহেতু ভিকটিমের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে, তো অভিযোগ অবশ্যই আমরা আমাদের আমলে আছে এবং এই ব্যাপারেও আমরা ওই মানে তদন্ত করব।
8 বছরের প্রতিবন্ধী কন্যা সন্তানকে রেখে আলামিনের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না প্রতিবেশীরাও। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি এবং বন্যার সরাসরি প্রভাব পড়েছে দেশের সবজির বাজারের উপরে। সবজি যদি আমরা বলি কেজি প্রতি বেড়েছে গত সপ্তাহের তুলনায় প্রায় 50 থেকে 60 টাকা কেজিতে। প্রথমেই যদি আমি শশার কথা বলি, গত সপ্তাহে যে শশা বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকা, সেই শশা এই সপ্তাহে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। এবং বেগুনের কথা যদি বলি, গত সপ্তাহে আমরা বেগুন পেয়েছিলাম 60 টাকা কেজি দরে এবং এই সপ্তাহে পাচ্ছি 120 টাকা কেজিতে। এবং ভেন্ডি পাচ্ছি 80 টাকা কেজিতে। গত সপ্তাহে আমরা 40 টাকাতে পেয়েছিলাম। পটল পাচ্ছি 80 টাকা কেজিতে। গত সপ্তাহে আমরা 40 থেকে 50 টাকার মধ্যেই পেয়েছিলাম। তো সর্বোপরি সবজির বাজারের কথা যদি বলি, আজকের সবজির বাজারের পরিস্থিতি একটু বেশি গরম। বিক্রেতারা বলছেন যে একদম প্রান্তিক পর্যায়ে, কৃষক পর্যায়ে উৎপাদন কমে যাওয়ায় এই প্রভাবটা পড়েছে বাজারের উপরে। পাইকারি কিনতেও বেশি হচ্ছে, এই জন্য খুচরা বিক্রিতেও এর প্রভাবটা পড়েছে। এবং ডিমের দামের কথা যদি বলি, ডিমের দামও ডজন প্রতি হচ্ছে 10 থেকে 15 টাকা বেড়েছে। সাদা ডিম বিক্রি হচ্ছে 120 টাকা ডজন প্রতি। গত সপ্তাহে আমরা দেখেছিলাম 110 টাকা ছিল। এবং লাল ডিমটা এই সপ্তাহে বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকা ডজন। গত সপ্তাহে ছিল 120 টাকা ডজন। এবং মাছের বাজারের কথা যদি বলি, মাছের বাজারও একটু বাড়তির দিকে। কেজি প্রতি প্রায় 40 থেকে 50 টাকা কেজি বাড়তি বিক্রি হচ্ছে। রুই মাছের বাজার এই সপ্তাহে দেখছি 360 থেকে 400 টাকা। গত সপ্তাহে 320 থেকে 340-এর মধ্যে ছিল। এবং কাতলা মাছের বাজারও তাই, যে গত সপ্তাহে যা ছিল তার থেকে একটু বেড়েছে। এবং মুদি বাজারের কথা যদি বলি, মুদি বাজার চাল, ডাল এবং মশলার দাম গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে স্থিতিশীল রয়েছে। তো কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বাজার পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। আন্তর্জাতিক খবর। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে আবারও বেড়েছে উত্তেজনার পারদ। বৃহস্পতিবার ইরানের কেশমদ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার বিভিন্ন এলাকায় টানা ষষ্ঠ রাতের মতো দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, বিমানবন্দর ও ব্রিজ। আহত অন্তত 9 জন। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে তেহরান। সমঝোতায় পৌঁছাতে ইরান এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে টানা ষষ্ঠ রাতের মতো সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি গণমাধ্যম জানায়, হামলার পর কেশমদ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার সহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের একটি বন্দরের দিকে এগোতে থাকা তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অকেজো করে দেয়ারও দাবি করেছে মার্কিন বাহিনী। তবে থেমে নেই ইরানও। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এরই মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানায়, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় ইরান চুক্তির পথেই এগোতে চাইছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতে ইসরায়েল সরকার অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। চলমান উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাগদাদের যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে নিরাপত্তা হুমকির কারণে ইরাকের উত্তরাঞ্চলের বৃহত্তর খোরমুর গ্যাস ক্ষেত্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। নাসরিন রুমি, সময় সংবাদ।
আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। স্পেনের 2 নাকি আর্জেন্টিনার 1 হালি? শিরোপার লক্ষ্যে গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালে মুখোমুখি 2 সেরা দল স্পেন আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে 2 দলকেই পাড়ি দিতে হয়েছে নানা চড়াই উতরাই। সহজ পথ কঠিন করে শেষ মুহূর্তের অবিশ্বাস্য কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা, আর এদিকে পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়েছে স্পেন। 19 বছরের ইয়াং সেন্সেশন ইয়ামাল বনাম 39 বছরের অল টাইম গ্রেট মেসি। একদিকে বার্সেলোনার পাওয়ার হাউস পেদ্রি, কুবার্সি, অন্যদিকে অপ্রতিরোধ্য মার্টিনেজ, আলভারেজ, ফার্নান্দেজ। স্পেনের মহাপ্রাচীর উনাই সিমন আর আর্জেন্টিনার বাজপাখি এমি মার্টিনেজ। এবারের বিশ্বকাপ ফাইনালটা হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম সেরা লড়াই। তবে গ্রুপ পর্ব থেকে ফাইনালে পৌঁছানোর পথটা কেমন ছিল দুই দলের? প্রত্যাশার শতভাগ পূরণ করেই বিশ্বকাপ শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আলজেরিয়াকে 3-0 গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক পান লিওনেল মেসি। পরে অস্ট্রিয়াকে 2-0 আর জর্ডানকে 3-1 গোলে হারানোর পর গ্রুপ সেরা হয়ে রাউন্ড অফ 32-তে যায় আর্জেন্টিনা। এদিকে কেপ ভার্দের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরুর পর আবারও গ্রুপ পর্ব থেকে স্পেনের বিদায় নিয়ে শঙ্কা জাগে ফুটবল ভক্তদের মনে। তবে সেই হোঁচটের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মাইটি স্পেনকে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবকে পরের ম্যাচেই 4-0 গোলে উড়িয়ে ঘুরে দাঁড়ায় স্পেন। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখে লা রোহা। নকআউট পর্বে কেপ ভার্দেকে সহজ প্রতিপক্ষ ভাবলেও আর্জেন্টিনাকে নাচিয়ে ছেড়েছে ভর্জিনিয়ার দল। কঠিন লড়াই শেষে আলবিসেলেস্তারা 3-2 গোলে জয় তুলে নেয়। রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়ার বিপক্ষে 3টি গোল দিয়ে ক্লিন শিট বজায় রাখে স্পেন। শেষ 16-এর লড়াইটা আরও রোমাঞ্চকর। আর্জেন্টিনার সাথে মিশরের লড়াইটা কাতার বিশ্বকাপ ফাইনালের থ্রিলার থেকে কোনো অংশে কম নয়। 2-0 গোলে পিছিয়ে থেকে শেষ 14 মিনিটে 3টি গোল দিয়ে অবিশ্বাস্য কামব্যাকে জয় পায় আর্জেন্টিনা। পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে 2018 সালের প্রতিশোধ নেয় স্পেন। চিরকালের জন্য চূর্ণ করে রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন। কোয়ার্টার ফাইনালে 10 দলের সুইজারল্যান্ডও কঠিন পরীক্ষা নেয় আর্জেন্টিনার। গোল শোধ করে পাল্টা আক্রমণ চালালে এবারও শেষ মুহূর্তে ঝলক দেখায় আলবিসেলেস্তেরা। ম্যাচ জিতে 3-1 গোলে। এবারও শক্তিশালী প্রতিপক্ষ স্পেনের সামনে। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লা ফুয়েন্তের শিষ্যরা। সেমিতে ইংলিশ পরীক্ষায় আবারও চমক দেখায় আর্জেন্টিনা। 1 গোলে পিছিয়ে থাকার পরও শেষ 8 মিনিটে মেসির 2 অ্যাসিস্টে 2-1 ম্যাচ জেতে স্ক্যালোনি বাহিনী। অন্যদিকে স্পেনের সামনে ছিল আরেক ফেভারিট ফ্রান্স। এমবাপ্পের দলকে কাঁদিয়ে 2-0 গোলে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে লা রোহা। ফাইনালে পৌঁছানোর আগে এ পর্যন্ত 7 ম্যাচ খেলে 19টি গোল করেছে আর্জেন্টিনা, হজম করেছে 7টি গোল। এদিকে স্পেন গোল করেছে 13টি আর গোল খেয়েছে কেবল 1টি। বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তাপ বাড়ছে মেটলাইফ স্টেডিয়ামে। নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে বরণ করে নেয়ার অপেক্ষায় ফুটবল ভক্তরা। রূপকথার গল্প লেখার অপেক্ষায় স্পেন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ফাইনাল শুরু হবে সোমবার রাত 1টায়। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। স্পেন ও আর্জেন্টিনার মহাকাব্যিক ফাইনালের জন্য প্রস্তুত নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই স্টেডিয়ামেই 2016 সালে কোপা আমেরিকার ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছিল আর্জেন্টিনার। হতাশায় অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে ফিরে এসেই গড়েন একের পর এক ইতিহাস। সেই মেটলাইফ স্টেডিয়াম এবার সাক্ষী হওয়ার অপেক্ষায় মেসির ব্যাক টু ব্যাক বিশ্বকাপের শিরোপা জয়ের। 26 জুন 2016 এই মেটলাইফ স্টেডিয়ামে অধরা স্বপ্ন পূরণে নেমেছিলেন লিওনেল মেসি। কাঁধে সমালোচনার বোঝা। ক্লাব ফুটবলে ভুরি ভুরি রেকর্ড আর সাফল্য থাকলেও সে সময় জাতীয় দলে অর্জনের খাতাটা শূন্য ছিল তার। তবে কোপা আমেরিকার বিশেষ আসরেও খালি হাতে ফিরতে হয়েছিল মেসিকে। চিলির বিপক্ষে ফাইনালে টাই ব্রেকারে 4-2 গোলে হেরে হতাশায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন। তবে ফুটবল জাদুকরের তখনও অনেক কিছু দেয়ার বাকি। তাই তো সবার অনুরোধে অবসর ভেঙে ফিরে আসেন। জয় করেন কোপা আমেরিকা, কাতার বিশ্বকাপ, ফিনালিসিমা। 1962 সালে ব্রাজিলের পর ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের মাত্র 1 ধাপ দূরে আর্জেন্টিনা।
কাফুর পর তৃতীয় ফুটবলার হিসেবে 3টি ফাইনালে খেলার দ্বার প্রান্তে মেসি। মঞ্চ সেই আক্ষেপ আর না পাওয়ার সাক্ষী মেটলাইফ স্টেডিয়াম। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেনের ফিনালিসিমা দেখতে না পারলেও মেটলাইফ সুযোগ করে দিয়েছে ফাইনালের মঞ্চে ফিনালিসিমার স্বাদ নেয়ার। আক্ষেপ আর না পাওয়ার সেই ভেন্যুতে এবার মেসির দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের চ্যালেঞ্জ। বিশ্বকাপের ফাইনালের জন্য প্রস্তুত নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ। চলছে শেষ মুহূর্তের তুলির আঁচড়। পুরো দুনিয়ার সামনে সফল আয়োজনে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ঐতিহাসিক মহারণের সাক্ষী হওয়ার অপেক্ষায় ৮২,৫০০ জনের বেশি দর্শক। এরই মধ্যে ফিফার প্ল্যাটফর্মে চলছে শেষ সময়ের টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছে $৭,৩৮০ থেকে $২৯,৯৯৫ মধ্যে। টিকিটের দাম বেশি হলেও হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। স্টেডিয়ামের চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবাররা আলো ছড়াবেন এই স্টেডিয়ামে। ২০১০ সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপের পর এই ভেন্যুতে আরও একবার বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে মরিয়া স্পেন। অন্যদিকে অমরত্বের স্বাদ পাওয়া মেসির চোখে কাতার বিশ্বকাপে মরুর বুকে ফুল ফোটানোর পর আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক বার্তা দিয়ে নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন ফুটবলাররা ফকল্যান্ডস দ্বীপ নিয়ে ব্যানার প্রদর্শন করায় আলবি সেলেস্তেদের বিপক্ষে তদন্তের দাবি তুলেছেন ইংলিশ বাণিজ্যমন্ত্রী পিটার কাইল। ফিফা কোনো বার্তা না দিলেও ধারণা করা হচ্ছে রোববারের ফাইনালের আগে কোনো ধরনের শাস্তি পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আটলান্টায় যা ঘটল তার রক্তক্ষরণ ঘটিয়েছে ব্রিটিশদের মনে, আর সে রক্তক্ষরণের পরিমাণ বোঝা যাচ্ছে ইংলিশ সংবাদপত্রগুলোর শিরোনাম দেখে। বিধ্বস্ত, হতবাক, স্বপ্নের মৃত্যু। থ্রি লায়ন্সের কষ্ট বাড়িয়েছে ফকল্যান্ড ইস্যু। থমাস টুখেলদের শুধু বাড়িই পাঠালো না আর্জেন্টিনা, খোঁচা দিয়েছে ৮২ ওই যুদ্ধ নিয়েও। ম্যাচ শেষে রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছেন লওতারো লিজান্দ্রোরা, আর তাতে বেশ ক্ষেপেছে ব্রিটিশরা। দেশটার বাণিজ্য মন্ত্রী পিটার কাইল দাবি করেছেন সুষ্ঠু তদন্তের। এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। ফুটবলের সাথে রাজনীতি মেশানো যাবে না। আসলে এটাই ফুটবল বিশ্বকাপের অন্যতম প্রধান নীতি। এখন এটা ফিফার ব্যাপার। আমি আশা করব ফিফা এ বিষয়ে গুরুত্ব দিয়ে পূর্ণ তদন্ত করবে। ফিফার কোড অফ কন্ডাক্ট অনুযায়ী মাঠে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন কিংবা কোনো লেখা সবকিছুতেই রয়েছে নিষেধাজ্ঞা। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের আগেও এ ব্যাপারে দেয়া হয় সুস্পষ্ট নির্দেশনা। ফকল্যান্ডস দ্বীপ নিয়ে কোনো ধরনের উস্কানি দেয়া যাবে না সেমিফাইনালের মঞ্চে। তবে এত কড়াকড়ির পরেও ওই ব্যানার কিভাবে আলবি সেলেস্তেদের হাতে পৌঁছালো সেটাই এখন বড় প্রশ্ন। আর এমন কর্মকাণ্ডে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে আকাশী নীল শিবিরের ফুটবলাররা। রাজনৈতিক উস্কানির কারণে ২০১২ সালে নিষিদ্ধ হয়েছিল দক্ষিণ কোরিয়ান ফুটবলার। ২০১৮ বিশ্বকাপে আর্থিক জরিমানা করা হয় সুইজারল্যান্ডের ফুটবলারদের। এবারের বিশ্বকাপে মিশরের কোচের বিরুদ্ধেও আছে একই ধরনের অভিযোগ। অস্ট্রেলিয়াকে হারানোর পর তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। অবশ্য এখনও হাসাম হোসেনের সে ইস্যুর নিষ্পত্তি ঘটেনি। আর্জেন্টাইনদের বিরুদ্ধেও তদন্ত শুরু হলে বিশ্বকাপ ফাইনালের আগে শাস্তি প্রয়োগের সম্ভাবনা ক্ষীণ। রাজনৈতিক বার্তার কারণে সাধারণত $৫ থেকে $২০,০০০ পর্যন্ত আর্থিক জরিমানা করে ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রেফতারের পর সেনা হেফাজতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর। সামরিক আদালতে হবে বিচার, আসামিকে হস্তান্তর করে জানালো ডিবি। ২৪-এর ১৭ জুলাই রণক্ষেত্রে পরিণত হয় দেশ। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে আন্দোলন দাবানোর চেষ্টা করে হাসিনা সরকার। পরদিন কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় ছাত্ররা। এবং বন্যা পরিস্থিতি বিবেচনায় অবশেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা স্থগিত। বন্ধ থাকবে আলিম ও ভোকেশনাল পরীক্ষাও। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপরে সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মনির। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।